এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে জনসুরাজ পার্টি, যেটা পিকের পার্টি, প্রশান্ত কিশোরের পার্টি, যেই প্রশান্ত কিশোর আমাদের এই রাজ্যে 500 কোটি টাকা নিয়ে তৃণমূলকে জিতিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, সেই পিকের রাজনৈতিক দল জনসুরাজ পার্টি শূন্য রয়েছে। এখনো পর্যন্ত খাতাই খুলতে পারেনি পিকের দল, প্রশান্ত কিশোরের দল। এমন নয় যে বিহারে এনডিএ 198 আসনে বা 201টা আসনে এগিয়ে রয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদের বাড়ির সামনে বোমা ফাটানো হচ্ছে। এই ধরনের রাজনৈতিক হিংসা বিহারে কিন্তু একেবারেই হচ্ছে না, যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়। এটাই পশ্চিমবঙ্গবাসীর দেখা উচিত। যারা তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, সব রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরই অনুরোধ করব, এটা আপনারা দেখুন, এখান থেকে শিখুন। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য সত্যি দুঃখের দিন, শোকের দিন। তারা হয়তো দরজা বন্ধ করে বালিশ চাপা দিয়ে চোখের জল ফেলছে। গতকালকে যতগুলো এক্সিট পোল দেখেছিলাম বিহার বিধানসভা নির্বাচনের, আজকে দেখতে পাচ্ছি সব এক্সিট পোলই ভুল প্রমাণিত হয়েছে। যদিও সব এক্সিট পোলেই মোটামুটি এনডিএ জোটকে এগিয়ে রাখা হয়েছিল, সব এক্সিট পোলই ইঙ্গিত দিচ্ছিল যে এনডিএ সরকার করতে চলেছে। কিন্তু কোনো এক্সিট পোল বলছিল বিহারে এনডিএ জোট 154 আসন জিততে চলেছে, কোনো এক্সিট পোলের রিপোর্ট বলছিল বিহারে এনডিএ জোট 133-এর মতো আসন জিততে চলেছে, কোনো এক্সিট পোল বলছিল 146-এর মতো আসন জিততে চলেছে। কিন্তু আজকে এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, ঘড়িতে বাজে 1:54, এখনও পর্যন্ত বিহারে মোট 243টি বিধানসভা আসন রয়েছে। 243টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি এবং নীতিশ কুমারের যে জোট, সেই জোট 199টি আসনে এগিয়ে রয়েছে। এবং মহাগঠবন্ধন তেজস্বী যাদব এবং কংগ্রেসের যে জোট, সেই জোট 40টি আসনে এগিয়ে রয়েছে, মাত্র 40টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ 243টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ এগিয়ে রয়েছে। এখন দেখাচ্ছে 198টি আসনে এনডিএ এগিয়ে রয়েছে, 40টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন, লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব এবং কংগ্রেসের যে জোট, সেই জোট। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে জনসুরাজ পার্টি, যেটা পিকের পার্টি, প্রশান্ত কিশোরের পার্টি, যেই প্রশান্ত কিশোর আমাদের এই রাজ্যে 500 কোটি টাকা নিয়ে তৃণমূলকে জিতিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, সেই পিকের রাজনৈতিক দল জনসুরাজ পার্টি শূন্য রয়েছে। এখনো পর্যন্ত খাতাই খুলতে পারেনি পিকের দল, প্রশান্ত কিশোরের দল। এই মুহূর্তে 198টা আসনে এনডিএ এগিয়ে রয়েছে, মানে পরিষ্কারভাবেই বলা যায় যে এনডিএ বিহারে সরকার গড়তে চলেছে। হয়তো নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে আবার, কিন্তু এখন এখান থেকে বেশি হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই, উপর নিচে হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরিষ্কারভাবেই আমরা বলতে পারি বিহারে এনডিএ সরকার হতে চলেছে, বিজেপি এবং নীতিশ কুমারের সরকার হতে চলেছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে বিহারে যেই জিতুক বা যেই হারুক না কেন, গণতন্ত্রে জয় পরাজয় রয়েছে। কোনো রাজনৈতিক দল জিতবে, কোনো রাজনৈতিক দল হারবে। মানুষ যাকে চাইবে সেই জিতবে, সেই ক্ষমতায় বসবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখুন, এখন দেখাচ্ছে 201 এনডিএ এগিয়ে রয়েছে, তো এনডিএ এগিয়েই যাচ্ছে। তো যেটা বলছিলাম, বিহারে কিন্তু কোনো রাজনৈতিক হিংসার খবর এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এমন নয় যে বিহারে এনডিএ 198 আসনে বা 201টা আসনে এগিয়ে রয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থক রয়েছে তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে, তাদের বাড়ির সামনে বোমা ফাটানো হচ্ছে। এই ধরনের রাজনৈতিক হিংসা বিহারে কিন্তু একেবারেই হচ্ছে না, যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়। এটাই পশ্চিমবঙ্গবাসীর দেখা উচিত। যারা তৃণমূল করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, সব রাজনৈতিক দলের কর্মী সমর্থকদেরই অনুরোধ করব, এটা আপনারা দেখুন, এখান থেকে শিখুন। বিহারের মতো একটা রাজ্য, যেই রাজ্যে একসময় সব থেকে বেশি ভারতবর্ষে রাজনৈতিক হিংসা হতো, সেই রাজ্যে আজকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেও কোনো রাজনৈতিক হিংসা হচ্ছে না, কোনো বিরোধী দলের কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর হচ্ছে না, কোনো বিরোধী দলের কর্মী সমর্থককে মারধর করা হচ্ছে না, তাদেরকে খুন করা হচ্ছে না, তাদেরকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে না, কোনো বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে না। কিন্তু আমাদের রাজ্যে কি হয়? 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছি, সামান্য পঞ্চায়েত নির্বাচনে এই রাজ্যে কত হিংসা হয়, কত মানুষ মারা যায়, কত মানুষ খুন হয়। পৌরসভা নির্বাচনে কত মানুষ খুন হয়, আপনারা সবই জানেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি যেই রাজনৈতিক দলেরই কর্মী সমর্থক হয়ে থাকুন না কেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা হয়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু বিহারের দিকে দেখুন, আজকে বিহারে এনডিএ একেবারে রেকর্ড সংখ্যা নিয়ে জিততে চলেছে। 201-এর বেশি আসন নিয়ে এনডিএ জিততে চলেছে বিহারে, নীতিশ কুমার এবং বিজেপির জোট।
কংগ্রেস এবং মহাগঠবন্ধনের যে জোট রয়েছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের, তারা একেবারে 37-এ এই মুহূর্তে দেখাচ্ছে নেমে এসছে। তারপরেও তো কোনো আরজেডি সমর্থকের বাড়ি ভাঙচুর হচ্ছে না, তেজস্বী যাদবের কোনো কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর হচ্ছে না, লালু প্রসাদ যাদবের কোনো কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুর হচ্ছে না, যারা বিহারে কংগ্রেসের পতাকা নিয়ে প্রচার করেছিল কংগ্রেস জিতুক বা হারুক সেটা আলাদা বিষয়, সেটা গণতন্ত্রের বিষয়, আগেই বলেছি হার জিত রয়েছে, কিন্তু বিরোধী দলের কর্মী সমর্থকদের উপরে তো হামলা হচ্ছে না, মারধরের ঘটনা ঘটছে না। তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা এই দৃশ্য দেখতে পাবো? কবে পশ্চিমবঙ্গ এই রাজনৈতিক হিংসা থেকে বেরিয়ে আসতে পারবে? একটু পরেই আপনারা দেখবেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব অভিযোগ করবে যে ইভিএম হ্যাক হয়ে গেছিল, ইভিএম হ্যাক করে বিজেপি জিতেছে, ভোটার তালিকায় কারচুপি করে বিজেপি জিতেছে, ভোট চুরি করে বিজেপি জিতেছে, নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করেছে, নির্বাচনের কমিশনের সহযোগিতা নিয়ে বিজেপি জিতেছে। এই অভিযোগগুলো একটু পরেই রাহুল গান্ধী, তেজস্বী যাদব করবে। যাই হোক, অভিযোগ করতেই পারে, গণতান্ত্রিক দেশে বিরোধী রাজনৈতিক দল যে কোনো অভিযোগ করতেই পারে, কিন্তু তারা কোনোদিন আদালতে যাবে না। যদি সত্যি ভোট চুরি হয়ে থাকে, ইভিএম হ্যাক হয়ে থাকে, যদি নির্বাচন কমিশন কোনোভাবে বিজেপিকে সাহায্য করে থাকে, তাহলে সেই তথ্য প্রমাণ নিয়ে রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে তো সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, মামলা করা উচিত নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সেটা রাহুল গান্ধী করবে না। রাহুল গান্ধী মিডিয়াতে এসে এই ধরনের অভিযোগ করবে, উল্টোপাল্টা গল্প বলবে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার, অভিযোগ করতেই পারে, গল্প বলতেই পারে, সেটা বিরোধী দলের ব্যাপার। কিন্তু কোথাও তো আমরা দেখছি না যে এখনো পর্যন্ত তেজস্বী যাদবের বাড়ির সামনে বোম ছোড়া হয়েছে, তেজস্বী যাদবের যারা কর্মী সমর্থক রয়েছে তাদের বাড়ির সামনে বোমা ফাটিয়েছে, তাদেরকে বাড়ি থেকে টেনে বের করে এনে মারধর করা হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। কোথাও তো আমরা এই ছবি দেখতে পাচ্ছি না। আপনারা কি এখনো পর্যন্ত দেখেছেন এরকম কোনো ছবি? বিহারে এইভাবে হিংসা হচ্ছে নির্বাচনের ফল প্রকাশের পরেই। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের জুটিকে বিহারের মানুষ রিজেক্ট করে দিয়েছে এবং পরিষ্কার বার্তা দিয়েছে, এই যে ভোট চুরির বিষয়টাকে ইস্যু করে বিহারে যে নির্বাচন লড়তে চেয়েছিল রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব, এটা মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। মানুষ পরিষ্কার বার্তা দিয়েছে, আপনারা যে অভিযোগ করছেন ভোট চুরি হয়েছে, ইভিএম হ্যাক হয়েছে, নির্বাচন কমিশন বিজেপিকে সহযোগিতা করেছে, যদি আপনাদের কাছে এতই তথ্য প্রমাণ থাকে, আপনারা প্রতিদিন মিডিয়াতে এসে হাইড্রোজেন বোমা ফাটাচ্ছেন, আপনারা এত নথি নিয়ে আসছেন, ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করছেন, প্রমাণ দেখাচ্ছেন, আপনারা কেন এই প্রমাণগুলো নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না, আদালতে যাচ্ছেন না? আপনারা আদালতে যান, আদালতে গিয়ে প্রমাণ করে দিন যে বিজেপি ভোট চুরি করেছে, বিজেপি ইভিএম হ্যাক করেছে। আদালতে প্রমাণ করুন। আপনাদের কাছে যদি পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকে তাহলে আপনারা আদালতে গিয়ে কেন সেটা দেখাতে পারছেন না? আপনারা কেন শুধুমাত্র মিডিয়ার সামনে এসে নাচানাচি করছেন? এটাকে বিহারের মানুষ ভালোভাবে নেয়নি, বিহারের মানুষ এটা অ্যাকসেপ্ট করেনি এবং পরিষ্কার বার্তা রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে দিয়ে দিয়েছে যে এইসব ইস্যু নিয়ে রাজনীতি করে বিহারে সফলতা পাওয়া যাবে না। নির্বাচনের আগে তেজস্বী যাদব যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ভোটে জিতলে বিহারের প্রতিটি পরিবারের থেকে একজনকে সরকারি চাকরি দেওয়া হবে, সেটাকেও মানুষ গ্রহণ করেনি। মানুষ বুঝে গেছে যে তেজস্বী যাদব মিথ্যে কথা বলেছে, এটা কোনোদিনই সম্ভব নয়। প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া কোনোদিনই সম্ভব নয়। এবং কিভাবে তারা চাকরি দেবে, কিভাবে এই বাজেট আনবে? এতগুলো মানুষকে চাকরি দিলে তো তাদের প্রতি মাসে বেতন দিতে হবে, সরকারি অর্থ থেকে বেতন দিতে হবে, এই টাকা কোথা থেকে আসবে? এই প্রশ্ন যখন বারবার মিডিয়া করেছে তখন কিন্তু কোনো সদুত্তর তেজস্বী যাদব, রাহুল গান্ধী দিতে পারেনি, বা বিহারের মানুষ বুঝে গেছে যে তারা মিথ্যে বলেছে, তারা বিহারের মানুষকে ঠকানোর চেষ্টা করেছে। তার জবাব আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আজকে বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে আমরা সত্যি খুশি। আমার ঘরে পদ্মফুল ফুটুক না ফুটুক, প্রতিবেশীর ঘরে তো পদ্মফুল ফুটেছে, আমার গাছে ফুটলে আমরাও খুশি হব, আরও অনেক বেশি খুশি হব। আমরাও চেষ্টা করছি যে আমাদের ঘরে যে পদ্মফুলের গাছটা আমরা লাগিয়েছি সেটাতেও পদ্মফুল ফুটুক। এখন 26-এর বিধানসভা নির্বাচনে দেখা যাবে আমার ঘরের পদ্মফুল গাছে পদ্মফুল ফুটবে কি ফুটবে না, কিন্তু প্রতিবেশীর বাড়িতে যে পদ্মফুল গাছ রয়েছে, একই সঙ্গে আমরা যে পদ্মফুল গাছ লাগিয়েছিলাম সেই পদ্ম গাছে তো পদ্ম ফুটেছে। এটা দেখে আমরা আজকে খুশি, আনন্দিত। কিন্তু যতদিন না আমরা বাংলায় পরিবর্তন ঘটাতে পারছি, আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না, আমরা কিন্তু আমাদের লড়াই বন্ধ করব না। এরপরে আমরা বাংলাতেও পদ্মফুল ফোটাবো, বাংলাতেও পরিবর্তন করব। এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের সংকল্প। সেই সংকল্প নিয়েই আমরা সবাই কাজ করব।
সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।